আচ্ছা, তো আমাদের কোর্সটার নাম হলো ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিটা কি আসলে সহজে একটু বুঝায় বলি, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। আজকে কম্পিউটার ব্যবহার কম, কারণ আজকে যেহেতু বেশিরভাগ থিওরিক্যাল ক্লাস হবে, কনসেপ্টটা দেওয়ার জন্য মূলত আজকে ক্লাসটা আমি অ্যাড করছি। কারণ আপনাদের ক্লাসের পরে একটা ক্লাস গ্যাপ যাবে, হ্যাঁ, এই সময়টা আপনারা হচ্ছে মূলত যে আলোচনাগুলো করবো সেগুলোকে রিসার্চ করবেন, এবং ক্লাসের একটা মডিউল আছে সেটা আপনাদের দিয়ে দিব, কী কী আলোচনা করতে হবে সেটা আপনারা এখানে পাবেন। তো ডাটা এন্ট্রি বলতে তথ্য উপস্থাপন করাকে বোঝায়। সহজ ভাষায় যদি বলেন, আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লেখালেখি করলাম, এটা ডাটা এন্ট্রি। আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নামটা কি, আপনি নামটা বলছেন, এটা একটা ডেটা। এই তথ্যটা যখন আমি কোথাও ইনসার্ট করব, সংযুক্ত করব, তখন সেটার নাম হবে ডাটা এন্ট্রি। তো এইটা শুধুমাত্র অফলাইন ডাটা এন্ট্রি হইতে পারে। আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, ওইটাও একটা ডাটা। আপনি এক জায়গায় রেজিস্ট্রেশন করছেন, নাম ঠিকানা ইমেল দিয়ে, ওখানে আপনি ডেটাকে সাবমিট করছেন। বুঝতে পারছেন? তো ডেটা এন্ট্রি বলতে শুধুমাত্র অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বিষয়টা এমন না, এটার সাথে আরও অনেক কিছু আছে যেটা আপনি ক্লাসটা করলে বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমরা ডেটা এন্ট্রির আগে যেটা জানা জরুরি সেটা হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আমরা এটা জেনে নেই, তারপরে সামনে যাব। আপনারা যেখানে ক্লাসে ভর্তি হয়েছেন, আপনাদের উদ্দেশ্য কী? কার কী উদ্দেশ্য বলেন? কোয়েশ্চেন যেহেতু আমি কারণ নির্দিষ্ট নাম ধরে বলি নাই, তার মানে যে কেউ বলতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, জি, আপনার উদ্দেশ্য জানলাম। আর্ন করা। আপনার কি উদ্দেশ্য? জি, সেম। আচ্ছা, তাহলে সবার উদ্দেশ্য কি? সেম, একই উদ্দেশ্য, মানে আমরা এখানে ইনকামের জন্য আসছি, তাই না? হ্যাঁ, এটা বলতে কোনো লজ্জার কিছু নেই। ঠিক আছে, আমি এখানে ক্লাস নিছি কেন? আমি পেমেন্ট পাবো। ভেরি সিম্পল, তাই না? তো আমার কথা হলো ডাটা এন্ট্রি বা যে কোনো একটা স্কিলে যদি আপনি দক্ষ হন, তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তবে এই ঘুরে ফিরে একটা জিনিসই বারবার আসবে, সেটা কি? কি লাগবে ফ্রিল্যান্সিং করতে? স্কিল। স্কিল ডেভেলপ করা লাগবে। আপনি ইনকাম করেন, সবাই ইনকাম করার জন্যই আমরা ট্রাই করি। যার 10,000 টাকা আছে, ইনকাম আছে, সে চায় সেটা 15,000 টাকা হোক। যার ইনকাম আছে 50,000 টাকা, সে চায় সেটা 60,000 70,000 হোক। চায় কি না? কিন্তু আপনার স্কিল লেভেল যদি 10 থাকে, আপনাকে চিন্তা করছেন এই স্কিল লেভেল 10 থেকে এটাকে আমি আরও বাড়াবো, 15 করব, বা আমি আরও বেশি করব, এটাকে আমরা চিন্তা করি? এটা কিন্তু আমরা করি না অনেক সময়। তো এইটার জন্যই মূলত আপনাদের কথাগুলো বললাম। তো ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বলতে কে কী বোঝেন, এটা একটু আমি শুনি। ম্যাডাম, ফ্রিল্যান্সিং বলতে আউটসোর্সিং বলতে কী বোঝেন? হ্যাঁ, আউট ইনকামের একটা সোর্স। ম্যাডাম, কী বুঝেন? স্বাধীন পেশা, মুক্ত পেশা। জি ভাইয়া। হ্যাঁ, যাক, সুন্দর কনসেপ্ট। ম্যাডাম? হ্যাঁ। হুম। এটা কি ফ্রিল্যান্সিং নাকি আউটসোর্সিং? হুম। আচ্ছা, মানে এনি টাইম আমি করতে পারি। হ্যাঁ, আপনার কি মত? ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলতে আপনি কি বুঝেন? হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমি কনসেপ্ট নিলাম। আমি আপনাদের জাজ করি নাই যে কে কতটুকু পারেন, আমি জাস্ট কনসেপ্ট নিলাম। কারণ আমার বুঝতে হবে যে কে কতটুকু বুঝতেছেন। তো ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বলতে আপনাদের যে কনসেপ্টটা বললেন, তো অনেকের কনসেপ্টে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বলতে বিষয়টা সেম, তাই না? কিন্তু আসলে সম্পূর্ণ ভিন্ন জিনিস। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবেন। মনে করেন আমার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আমার একটা লোগো ডিজাইন করা দরকার। তো উদাহরণ হিসাবে আমি লোগোটাকে ধরলাম, এটা ওয়েব ডিজাইন হতে পারতো, ডাটা এন্ট্রি হতে পারতো, ডিজিটাল মার্কেটিং হতে পারতো। তো উদাহরণ হিসাবে আমি লোগোটাকে ধরলাম। তা আমার প্রতিষ্ঠানে কোনো লোগো ডিজাইনার নাই। তা আমি কী করলাম? এই লোগোটা অন্য কাউকে দিয়ে করায় নিলাম। যাকে দিয়ে করায় নিলাম তাকে চাকরি দিব আমি? তাকে আমি চাকরি দিব? লোগো শেষ, তার সাথে আমার সম্পর্ক শেষ। তো আমি যে অন্য কাউকে দিয়ে কাজ করাইলাম, এটাকে বলা হয় আউটসোর্সিং। প্রচলিত সোর্স বাদে অন্য কোনো সোর্স দিয়ে কাজ করানোটাকে আউটসোর্সিং বলে। এটার অনেক অনেক বড় বড় সংজ্ঞা আছে, আমি যতটা বাংলা সংজ্ঞা পাই ততটা বাংলা সংজ্ঞা দিলাম। এই যে আমি যার সাথে যাকে কাজটা দিলাম, কাজ হয়ে গেছে, হইতে পারে সে সম্পর্ক থাকতে পারে, নাও থাকতে পারে, নির্দিষ্ট কোনো ওয়ার্কিং তার টাইম নাই, সে আমার আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, তাই না? তো এই যে যে আমি করলাম সেটা হলো আউটসোর্সিং। আমি একজন আউটসোর্সার, আমি একজন আউটসোর্সার। এবং যে লোকটা কাজটা করে দিল, তারও নির্দিষ্ট কোনো স্যালারি নাই, নির্দিষ্ট কোনো ওয়ার্কিং আওয়ার নাই, কোনো চাকরি নেই, সে মুক্তভাবে আমার কাজটি করে দিল, কাজ শেষ, তার দায়িত্ববোধ শেষ, সে যেটা করলো সেটা হলো ফ্রিল্যান্সিং।
আপনাকে বুঝতে পারছেন? তো ফ্রিল্যান্সিং মানে কাজটা করা, সেটা হতে পারে লোকাল জব, সেটা হতে পারে বাইরের ইন্টারন্যাশনাল জব। অনেক স্কুল কলেজ যখন ভোটার হয়, তখন স্কুল কলেজ ভার্সিটি অনেক স্টুডেন্টরা ডেটা কালেক্ট করতে যায় না ল্যাপটপ নিয়ে, ওই প্রজেক্ট শেষ, তাদের কাজ শেষ, ওইটাও কাইন্ড অফ ফ্রিল্যান্সিং, কন্ট্রাকচুয়াল। ঠিক আছে? আর আউটসোর্সিং বলতে মূলত কাজ দেওয়াটা বোঝায়। তো আপনারা কি ফ্রিল্যান্সিং করবেন না আউটসোর্সিং করবেন? জোর পাই না, কথায় জোর পাইনি। ফ্রিল্যান্সিং। অনেকে কিন্তু বলে যে আমরা আউটসোর্সিং করবো না, আউটসোর্সিং আমরা বেসিক্যালি করি না। হ্যাঁ সেইটাই, হ্যাঁ এইটাই তো আমি বুঝাইতে চাইলাম যে আউটসোর্সিংটা আমরা টেকনিক্যালি করি না, আমরা ফ্রিল্যান্সিং করি। কিন্তু তার মানে এইটা না যে আমি আউটসোর্সিং করতে পারবো না। আমি বড় একটা প্রজেক্ট নামাইছি, কিছু অংশ আমি অন্য কাউকে দিয়ে করাইলাম, দ্যাটস মিন আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন আউটসোর্সারও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অন্য কাউকে দিয়ে কাজটা করাই নিলাম, এটাও হতে পারে। কিন্তু আমরা টেকনিক্যালি যে কাজটা বাইরে থেকে করি এটাকে ফ্রিল্যান্সিংয়ে বলে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিটা আপনি ম্যানেজ করলেন, আউটসোর্সিং করেন। জি এক্স্যাক্টলি। তো এইটা হলো, আমি জাস্ট কনসেপ্টটা বুঝাইলাম। এখন কোয়েশ্চেন হতে পারে যে আমরা তো শুনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, বা একটু আগে আমি বললাম বাংলাদেশে 5 লক্ষ ফ্রিল্যান্সার আছে, বললাম না? এই মার্কেট প্লেসটা কীভাবে কাজ করে, এটা আসলে সত্যতা কি, এটার ভবিষ্যৎ কি, এটা নিয়ে আমরা কনফিউশনে ভুগি। শুনতেছি ফ্রিল্যান্সিং, তো এটা আসলে কেমনে পসিবল? বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে তাদের কাজগুলো বেশিরভাগই বাইরের দেশের। তো বাইরের দেশের লোকরা বাংলাদেশ থেকে কেন কাজ করায়? আমি এই উদাহরণ যদি দিই, তাহলে এই কনসেপ্টটা কীভাবে কাজ করে এটা একটু বুঝাই আপনাদের। মনে করেন একটা উদাহরণ দিয়ে, অনেক কারণ হতে পারে, অনেক কিছুর উপর ভিত্তি করে ফ্রিল্যান্সিংটা হয়, অল্প কিছু কারণ দিলে আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। একদম ফার্স্টে যদি ধরি, আমেরিকার কোনো একটা লোক, তাদের দেশে সে একটা কোম্পানি খুলছে, তাদের দেশে সে একটা লোগো ডিজাইন করাতে চায়। তাদের দেশের যদি কোনো গ্রাফিক ডিজাইনারকে দিয়ে সে এটা করায়, তো তাদের দেশে শ্রমঘণ্টা আছে, সেই শ্রমঘণ্টা হিসেবে তাকে পেমেন্ট দিতে হবে। তো সেই পেমেন্ট দেখা গেল $100। সেম কাজটা সে বাংলাদেশে করতে পারছে অনলি $50 বা সামথিং, উপর নিচ করা পসিবল। তো সে কিন্তু স্যাটিসফাইড, সে কম টাকা এটা করতে পারতেছে, এবং বাংলাদেশের যে লোকটা করলো সেও স্যাটিসফাইড। কেন? কারণ এই $50 তার কাছে 50 টাকা না, এটা ভাঙালে তার দেশে অনেক টাকা হচ্ছে। তার মানে এটা একটা কনসেপ্ট যে বাইরের দেশে থেকে এই দেশে সে অল্প টাকা করাতে পারতেছে। বুঝতে পারছেন ফ্রিল্যান্সিং কীভাবে কাজ করে? আরও অনেক রিজন আছে, যেমন আমি বাংলাদেশে বসে আমার একটা কোম্পানির জন্য একটা লোগো ডিজাইন করতে চাই, তো আমার আশেপাশে যে সারাউন্ডিং যারা আছে তাদের সাথে আমি পরিচিত। আমি আশেপাশে এক ভাইরে বললাম, বা দোকানে বললাম, বা এই জায়গায় গেলাম, সেখান থেকে আমি লোগো ডিজাইন করাই নিলাম। কিন্তু আমি যদি চাই বিশ্বের সব থেকে কোয়ালিটিফুল একজন মানুষকে দিয়ে আমার লোগোটা ডিজাইন করাবো, সেটা অনলি এই ফ্রিল্যান্সিংয়েই পসিবল। কারণ আপনি ফ্রিল্যান্সিং গেলে সারা বিশ্বের যত ট্যালেন্ট আছে তাদের পাচ্ছেন। আমেরিকার কেউ যদি চায় সিঙ্গাপুরের সব থেকে ট্যালেন্ট মানুষটাকে দিয়ে সে ডিজিটাল মার্কেটিং করাবে, এটা পসিবল সরাসরি অনলাইন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেই। সে বাস্তবে যাইতে পারবে না আমি সিঙ্গাপুর যাইতে পারবো না, কিন্তু আমি চাইলে সিঙ্গাপুর সব থেকে ভালো একজন মানুষকে দিয়ে বা একজন ট্যালেন্টকে দিয়ে আমার ওয়েবসাইটে ডিজাইন করা নিতে পারবো। বুঝতে পারছেন? এরকম অসংখ্য কনসেপ্ট আছে যে ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করে। বাংলাদেশ কিসের রপ্তানিতে বিখ্যাত বলেন তো? পোশাক। কারা কিনে পোশাক? ইউরোপিয়ান কান্ট্রি, জার্মানি, এরা কিনে, তাই না? এরা কিনে। এখন আমেরিকা ইউরোপ বেশি উন্নত না বাংলাদেশ বেশি উন্নত? অবভিয়াসলি আমেরিকা ইউরোপ। ওরা ফার্স্ট ক্লাস সিটিজেন, আর আমরা কোন ক্লাস সিটিজেন আমরা নিজেরাও জানি না। ঠিক আছে, আমাদের ক্লাসলেস সিটিজেন আমরা। তো এখন কথা হলো, আমেরিকার মতো একটা টপ কান্ট্রি বাংলাদেশ থেকে কেন নেয়? দেখেন, ভেরি সিম্পল বিষয়। আমেরিকা যদি ওই টি শার্ট বা জিন্স ওদের দেশে উৎপাদন করতো, তাহলে ওদের দেশের অবশ্যই একটা ফ্যাক্টরি লাগতো, মানব সম্পদ লাগতো, কাঁচামাল লাগতো, পরিবহন লাগতো। এই ওভারঅল সব কিছু দিয়ে যখন তারা ওদের দেশে এটা উৎপাদন করতো, যে খরচ পড়তো তার থেকে অনেক কম খরচে, এবং এই সব বাদে সে এখান থেকে নিতে পারতেছে। তার মানে আমেরিকাতে পোশাক নিচ্ছে, এটা আমাদের স্বার্থে না, তাদের স্বার্থে। আমরা আবার স্যাটিসফাইড, তার কারণ কি? আমরা কম কাঁচা মারলে ভালো জিনিস দিতে পারতেছি। আমাদের তো ডলার আসতেছে, ডলারটা আমাদের বাঙালি অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা তখন স্যাটিসফাইড। তো যদি বলেন কাইন্ড, ওইটা ওই সেম ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কনসেপ্টের উপরেই প্রত্যেকটা শিল্প এভাবে চলতেছে। যার যেটা নাই সে অন্য জায়গা থেকে এটা আউটসোর্স করে। বুঝতে পারছেন? তো আমরা এখানে ফ্রিল্যান্সিং যেটা, সেটা হলো মেধা বা স্কিলটাকে আমরা সেল করতেছি। বুঝতে পারছেন? তো ফ্রিল্যান্সিং অনেক দক্ষতা, অনেক স্কিলের ব্যাপার আছে, এক এক স্কিলে অনেক ধরনের কাজ আছে। তো সেই স্কিলের ভিতর একটা আপনারা চয়েস করছেন, যেটা নাম ডাটা এন্ট্রি। তা আমি শুধুমাত্র দেখানোর জন্য, কনসেপ্টের জন্য এখন আপনাদের নিয়ে যাব fiverr.com।
জি, ঝাপসা আসতেছে, একটু সামনে বসছেন এই জন্য মেবি। আচ্ছা দেখতে হবে, রেজুলেশন বেশি হয়তো এই জন্য। আচ্ছা খেয়াল করেন, ফাইবার আমাদের আজকের ক্লাসের কোনো আলোচনার বিষয় না। আমরা সপ্তম ক্লাসে অষ্টম ক্লাসে ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্ক নিয়ে আলোচনা করব। এর আগে অফিস শিখবো ধাপে ধাপে। 8টা ক্লাসের প্রথম 4টা ক্লাস হবে অফলাইন ডাটা এন্ট্রি, আপনারা অফিস শিখবেন, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অফলাইনে যা যা লাগে সেগুলো শিখবেন। এরপরে 4টা ক্লাস হবে অ্যাডভান্স ডাটা এন্ট্রি, যেমন ডেটা কালেকশন, কী কী আলোচনা হবে সেটা আমি একটু পরে বলবো আপনাদের, ঠিক আছে? তো ফাইবারে কেন নিয়ে আসলাম সেটা একটু বুঝাই। ফাইবার একটা অন্যতম মার্কেট প্লেস, যারা বিগিনার শুরু করতে চায় তাদের জন্য প্রফেশনাল মার্কেট প্লেস হলো ফাইবার। ফাইবার নাম আপনারা শুনছেন, কিন্তু ফাইবারের মতো আরও 4টা-5টা মার্কেট প্লেস যেগুলো নাম আপনারা শুনেন নাই। আপনার ফ্রিল্যান্সারের নাম শুনছেন অনেকে, কিন্তু ফ্রিল্যান্সারের মতো সিমিলার অনেক মার্কেট প্লেস আছে যেগুলো আপনারা শুনেন নাই। তো আমরা যদি মোটামুটি একটা আইডিয়া নিয়ে মার্কেট প্লেসে যেতে পারি, রাস্তায় দৌড়াইতে পারি, তখন আপনি একটা রিটার্ন আসবে আশা করি, ঠিক আছে? চেষ্টাটা আপনার করতে হবে। আমি আপনার স্কিল ডেভেলপ করতে পারবো, আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারবো, আমি আপনাকে মোটিভেট করতে পারবো, কিন্তু আপনাদের ধাক্কা দিলাম, আপনি কদম দিলেন না, তাহলে কী হবে? পড়বেন, ঠিক আছে? এই জন্য স্কিল ডেভেলপের জন্য আমরা আগে ফোকাস করব। তো আমি ফাইবারে আসলাম অ্যাজ এ বায়ার হিসাবে। আমি এখানে লিখে সার্চ করলাম সাপোজ ডাটা এন্ট্রি, একজন বায়ার হিসাবে। দেখেন আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে ডাটা এন্ট্রি নিয়ে যারা কাজ করে তাদের গিগগুলো ওপেন হবে। গিগটা কি এখন বুঝবেন না, সপ্তম ক্লাসে আমি বুঝাবো যে গিগটা আসলে কি। ধরেন প্রোফাইল আসবে, ঠিক আছে? মনে করেন প্রোফাইল আসতেছে, হ্যাঁ আমি একটা ক্লাস একাই নিব। দেখেন আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ করছি, তো ডাটা এন্ট্রিতে যে গিগগুলো আছে বা প্রোফাইলগুলো আছে সেইগুলো কিন্তু এখানে চলে আসছে। আপনাদের সবার এরকম গিগ থাকবে বিভিন্ন কনসেপ্টের উপরে। তো শুধু ডাটা এন্ট্রি যে মেইন ফ্যাক্টর বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু বলছি যে যারা মার্কেট প্লেসে কাজ করে তাদের বিভিন্ন দক্ষতা আছে। একজন খুব ভালো কথা বলতে পারে, সেটাই তার দক্ষতা, সে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার সুযোগ আছে। একজন খুব ভালো টাইপিং করতে পারে, সেটাই তার দক্ষতা, সে টাইপিং নিয়ে কাজ করতে পারে। একজন আইন বিষয়ে পড়ালেখা করছে, হ্যাঁ আইন নিয়েও ফ্রিল্যান্সিং করার সুযোগ আছে। তো আমি কম্বাইন করে বোঝানোর চেষ্টা করতেছি, তার কারণ হলো আমি একটা কনসেপ্টের উপর ক্লাস নেওয়ার থেকে মনে করি যদি সারাউন্ডিং বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে আপনাদের সোর্স বেশি হবে, ঠিক আছে? এই জন্য সারাউন্ডিংভাবে সমসাময়িক কী হইতে পারে, কেমন হইতে পারে যে এখানে ডাটা এন্ট্রি কোর্স করতে আসছেন কিন্তু আপনি একটু গ্রাফিক্স পারেন, আপনার ইচ্ছা আছে যে আমি গ্রাফিক্স যতটুকু পাই সেটা অ্যাপ্লাই করবো, হতে পারে না? তাহলে আপনি সেই সারাউন্ডিংটাও শিখে নিলেন, তাহলে আপনার আরও বেশি রাস্তা বা ওয়ে বের হইলো। তো ডাটা ফাইবারে ঢোকার পরে যে ক্যাটাগরিগুলো ফাইবারে এক্সিস্ট করে সেগুলো আপনি এখানে পাবেন। শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের এতগুলো সাব ক্যাটাগরি, মানে চিন্তা করেন, যে ইমেল ডিজাইন কাজ করে সে আইকন ডিজাইনের কাজ নাও করতে পারে, যে ইউএক্স ডিজাইনের কাজ করে সে ভেক্টর ট্রেসিংয়ের কাজ নাও করতে পারে, বাট সবাই গ্রাফিক ডিজাইনার। তার মানে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের ভিতর এতগুলো সাব ক্যাটাগরি আছে। মানে চাইলে পসিবল যে একজন ইউএক্স ডিজাইনের কাজ করতে সে একজন গ্রাফিক ডিজাইনার, আবার কেউ রিজুম ডিজাইনের কাজ করতে সে একজন গ্রাফিক ডিজাইনার, বাট দেখা গেল দুইজনের কাজের সফটওয়্যার ডিফারেন্স, তারা ভিন্নভাবে কাজ করতেছে। শুধুমাত্র গ্রাফিক ডিজাইনার বললাম। এইভাবে ডিজিটাল মার্কেটিং আলাদা আলাদা সেক্টর আছে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন আলাদা আলাদা সেক্টর আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর। তাহলে চিন্তা করেন কত স্কিল আছে আর কত ধরনের কাজ করার পসিবিলিটি আছে। মানে আমরা যে কনফিউশনটা ভুগি সেটার জন্য আমি বললাম আমাদের ক্যাটাগরি কোনটা, বিজনেসের ভিতর ডাটা এন্ট্রি, এটা হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি। যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চায় তাদের জন্য ডাটা এন্ট্রি ক্যাটাগরি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি, এবং রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের ভিতরে আর্টিকেল, ব্লগ পোস্ট, তারপরে প্রুফ এডিটিং, রিজুম রাইটিং, এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি। জি হ্যাঁ, হুম, হিউম্যান রিসোর্স, হ্যাঁ কনসাল্টের কাজ এগুলো। আচ্ছা, না না, বিজনেসের ভিতর সব ডাটা এন্ট্রি না, বিজনেসে একটা পার্ট হলো ডাটা এন্ট্রি, ঠিক আছে? আমাদের মেইন ক্যাটাগরি এইটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তার ভিতর সেলস আছে, সেলসটা ডাটা এন্ট্রির পার্ট না, এটা মার্কেটিংয়ের অন্য একটা পার্ট, কিন্তু এটা বিজনেসের একটা পার্ট। ওরা ফাইবার ডাটা এন্ট্রিটাকে বিজনেসের ভিতর ঢুকাইছে, এই হলো বিষয়। আচ্ছা, তো আমি ডাটা এন্ট্রি লিখে যেগুলো পাইছি র্যান্ডমলি কয়েকটা ওপেন করি। এই যে আমি এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, দেখেন 4টা গিগ ওপেন করলাম। কেন ওপেন করলাম? তার কারণ হলো এই লোকরা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে। এই যে এর লোকটার নাম হচ্ছে কি, ইয়ামিন সম্ভবত,
লেভেল 2 সেলার। ফাইবারে মোট 4টা লেভেল আছে, একটা হলো নর্মাল লেভেল, লেভেল 1, লেভেল 2 টপ সেলার। তো লেভেল 2 আছে, লেভেল 2 হইতে গেলে সর্বনিম্ন $1000 আর্নিং করতে হয়। আরও অনেক রিকোয়ারমেন্ট আছে, সেগুলো যদি করে তাহলে সে লেভেল 2 সেলার। তার মানে এর প্রফেশনাল বলা যায়। এই লোকটার 164টা 5 স্টার রিভিউ আছে এবং 2টা অর্ডার এখন এই মুহূর্তে ঝুলন্ত আছে বা কাজ করতেছে 2টা প্রজেক্টে। অন্য আরেকটা দেখি, এই লোকটার লেভেল 2 সেলার 232টা 5 স্টার রিভিউ আছে। দেখেন সবাই এখানে প্রফেশনাল, এ আবার টপ রেটেড সেলার। তখন আমার এটা দেখানোর উদ্দেশ্য হলো এরা যে কাজগুলো পারে সেই কাজগুলো যদি আমি পারি তাহলে এর মতো কাজ করা পসিবল কিনা, তাহলে আপনার এইটা মিলাইতে হবে। একজন গ্রাফিক ডিজাইন ভালো আর্নিং করতেছে, সে যেগুলো পারে সেগুলো যদি আমি পারি তাহলে আমার দ্বারা পসিবল। কথা বুঝতে পারছেন? এই কনসেপ্টটা আমি আপনাদেরকে নিয়ে আসলাম, কারণ আপনারা রিসার্চ করবেন। আপনার ফাইবারে ঢুকেন, যে ঢুকে দেখেন কী কী কাজ করে সেটা আমি পারি কিনা। আমি ক্লাসে যে সবই দেখাই দিতে পারবো এমনও তো না। আমি আপনাদের কিছু সাজেশন দিলাম যে আপনারা এটা দেখেন, একটু রিসার্চ করেন পসিবল কিনা। তা আমি এখন মিলানোর জন্য এখানে আনছি। তা আমি এখানে দেখি সে কী কী কাজ করে। দেখেন তার কাজগুলো এখানে লিস্ট আকারে সে দিছে। অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি, কপি পেস্ট টাস্ক। কোশ্চেন হতে পারে স্যার কপি পেস্ট কি কোনো কাজ? হ্যাঁ, এটাও কাজ হইতে পারে। একজন লোকের অনেক বড় পিডিএফ ফাইল আছে, সেই পিডিএফ ফাইলগুলো ওয়েবসাইটে বা সফটওয়্যারে উঠাইতে হবে। তার এত সময় নাই যে 500 পেজ বসে বসে কপি করবে। আপনারা হায়ার করছে, আপনি কপি পেস্ট করে দেন। এরও কাজ পসিবল ফ্রিল্যান্সিং সেক্টরে, সহজ কাজ বললাম। তারপরে হচ্ছে কোম্পানিজ ইমেল রিসার্চ, তারপরে ম্যানুয়াল টাইপিং, সেটা বাংলা ভাষা হইতে পারে, হিন্দি ভাষা হইতে পারে, ইংরেজি হইতে পারে, আরবিও হইতে পারে, যে কোনো ভাষা হইতে পারে। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বাংলা হওয়ার পসিবিলিটি কম, ইংরেজি হবে। আর লোকাল মার্কেট প্লেসে যদি কাজ করেন বাংলাদেশের, তো সেক্ষেত্রে আবার বাংলা টাইপিংও পসিবল। ঠিক আছে, বাংলাদেশের মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। তারপর লিঙ্কডইন ডেটা কালেকশন, ইনস্টাগ্রাম ডেটা কালেকশন, ইমেল ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি ফ্রম লার্জ ডিরেক্টরি, ওয়েব রিসার্চ, ডেটা প্রসেসিং, ক্লিনিং। দেখেন এইখানে যা আছে এর পাশেরটাই যাই, এর সাথে মিলাই। এই ছবিটাকে কেউ চিনেন কোন সফটওয়্যার হইতে পারে? হ্যাঁ, এক্সেল। এটা এক্সেল। কেন আমরা অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখবো বুঝতে পারছেন? ডাটা এন্ট্রির সাথে সরাসরি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কানেক্টেড। তো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টটাকে ছোটো মনে করার কিছু নাই। আমরা মনে করি মোস্টলি যারা অফিস শিখে এটা অ্যাজ ইউজুয়াল দরকার, এই জন্য শিখতেছি। কিন্তু অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুবই পাওয়ারফুল একটা অ্যাপ। অনেক সরকারি চাকরিজীবী শেষে আইসা বাধ্য হয়ে এই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখে। হ্যাঁ, বাধ্য হয়ে শেখা লাগে, কারণ অফিস খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি মাইক্রোসফট ওয়ার্ড আমার ক্লাসগুলো মোটামুটি ভালোভাবে করে, তার দ্বারা গ্রাফিক ডিজাইন পসিবল। আমি যে কথাটা বললাম এই কথাটা পরে আপনারা মিলাই নেবেন যে আমি কথাটা কোন ভিত্তিতে বললাম। যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মোটামুটি ভালো পারে, তার দ্বারা ভিডিও এডিটিংয়ের মোটামুটি কনসেপ্ট করা পসিবল, কারণ কনসেপ্ট সেম। ভিডিও এডিটিংয়ের অনেক বেশি না হোক, নর্মাল যে এডিটিংয়ের কাজ সেটা তার দ্বারা করা পসিবল, কারণ কনসেপ্ট অলমোস্ট সেম। যে লোক মাইক্রোসফট এক্সেল মোটামুটি ভালো পারে, তার দ্বারা প্রোগ্রামিং পসিবল, কারণ এক্সেলের সরাসরি ফাংশনের ব্যবহার। আমি নিজে একজন প্রোগ্রামার, একদম সেম স্ট্রাকচার, খালি মানে এখানে এইভাবে লিখতে হয়, এখানে ওইভাবে লিখতে হয়, এই আর কিছু স্পেশাল চেঞ্জ না। সরাসরি এক্সেলে ভিজুয়াল বেসিক আছে, আর ভিজুয়াল বেসিক একটা কম্পিউটার প্রোগ্রামিং। তার মানে যদি কেউ এক্সেল মোটামুটি ভালো পারে, তার দ্বারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট পসিবল। তো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টকে ছোটো মনে করার কিছু নাই। আমরা অনেকে এটা চিন্তা করি যেটা হ্যাঁ হ্যাঁ